স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবিতে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রস্তাব বাতিলে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যৌক্তিক কারণেই বাড়বে গ্যাসের দাম। আজ আমরা আলোচনা করব গ্যাসের দাম নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম এবং আউটপেস স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক রাজীব হায়দার। জনাব হায়দার এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ধন্যবাদ। জনাব আলম, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই। আমরা বলছিলাম যে গণশুনানি হবে এবং আমি যতদূর জানি গণশুনানি হবে 11 মার্চ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে। সেখানে আপনারা বলছেন এই গণশুনানি বাতিলের দাবি জানাচ্ছেন। গণশুনানি আগে শোনেন কি হয়, তারপরে হ্যাঁ বলেন যে দাম বাড়ানো উচিত কি না উচিত নয়, কিন্তু গণশুনানি কেন বাতিলের দাবি জানাচ্ছেন? আপনাকে প্রথমেই আপনি মূল্য বৃদ্ধির ভিত্তিটাকে এটা আপনাকে আবেদন করার সময় সেটা প্রতিষ্ঠিত হতে হবে। এইটা হচ্ছে মূল কথা, যে আপনার যা আমাদের সাপ্লাই দেওয়ার জন্য আপনার যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণ আয় যদি না হয় তাহলে আপনি যতটুকু ঘাটতি থাকবে সেইটুকু ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি হোক আর অন্য কোনোভাবে হোক বা সরকার ভর্তুকি দিয়ে হোক কোম্পানিগুলোকে আপনার সমন্বয় করার জন্য মূল্য বাড়িয়ে দেবে। সেই মূল্য বাড়ানোর অর্থটা আমাদের উপরেও আসতে পারে, সরকারের উপরেও আসতে পারে, উভয় জায়গায় যেতে পারে, অন্য কোনো তবিল থেকে সমন্বয় করতে পারে। এখন আসেন অক্টোবর মাসের, তার আগে একটা গণশুনানি হয়েছে গত বছর অক্টোবর মাসে। গণশুনানিতে সমস্ত রেভিনিউ রিকোয়ারমেন্ট এস্টিমেট করে দেখা গেল যে তারা নির্ধারণ করলো যে 4,500 কোটি টাকা ঘাটতি আছে। আচ্ছা, সেই 4,500 কোটি টাকা, আর তার উল্টা দিকে দেখা যাচ্ছে এর আগে সবসময় গ্যাস খাত লাভে ছিল, আমাদের কাছ থেকে বৃদ্ধি করে বিভিন্ন তহবিল এটা ওটা তৈরি করে টাকা পয়সা বিভিন্ন জায়গায় থোক বরাদ্দ করে জমায় রাখা হয়েছে। এবং এই এলএনজি আসবে বলেও একটা জ্বালানি নিরাপত্তা তহবিল তৈরি করে রাখা হয়েছে। তাকে অলরেডি আগের বছর পর্যন্ত 7,500 কোটি টাকার উপরে সেখানে জমা আছে। আচ্ছা, এবারেও 3,000 কোটি টাকার উপরে জমা হবে। যে অর্থ বছরে এলএনজির কথা বলা হচ্ছে, তাও সে অর্থ বছরে তো অর্ধেক সময়ও আসে। এই বক্তব্যগুলো কি আপনি গণশুনানিতে বলা যেত? না, এই বক্তব্যগুলো অলরেডি আগে গণশুনানিতে বলা হয়ে গেছে। এই গণশুনানিতে বলার কোনো সুযোগ নেই, সেগুলো তো তারা শোনেনি। আচ্ছা, না শুনিয়ে তারা যেটা যে আদেশ দিয়েছে সেই আদেশের বিরুদ্ধে আমরা অলরেডি আদালতে আছি। এখন আসেন যে তার প্রস্তাব যৌক্তিক, মানে তার কি ঘাটতি আছে? এই বিষয়টা আপনার কাছে পরে আসবো। তার আগে যারা রাজীব হায়দার কাছে আমি জানতে চাই, একজন উদ্যোক্তা হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে আপনার কি মনে হয় যে নতুন করে গ্যাসের দাম বাড়বে, নতুন করে আসলে জ্বালানিতে খরচ বাড়বে, আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? আসলে জিনিসটা অ্যাজ এ এন্টারপ্রেনার আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো আমাদের ব্যবসার কস্ট অফ প্রোডাকশন। খুবই স্বাভাবিক। এবং আমি প্রাইমারি টেক্সটাইল শিল্পের প্রতিনিধিত্ব করি। অ্যাকচুয়ালি আমি যদি একটু বলতে চাই, প্রাইমারি টেক্সটাইল শিল্পটা হলো অ্যাকচুয়ালি আমাদের গার্মেন্টস সেক্টরের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করে। আমরা সুতো উৎপাদন করি, কাপড় উৎপাদন করি, এবং আপনি জেনে অবাক হবেন গত 10 বছরে এই সেক্টরের সক্ষমতা প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা এখন পৃথিবীর সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ। বাংলাদেশ 8 মিলিয়ন বেল তুলা প্রতি বছর আমরা আমদানি করি। আমাদের 450টার উপরে রপ্তানিমুখী স্পিনিং মিল আছে। আমাদের প্রায় 850টার অধিক উইভিং মিল আছে। আমাদের ডাইং মিলের সংখ্যা প্রায় 350-350 উপরে। সো এই যে ক্যাপাসিটিটা বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু আসলে এক্সপোর্ট গ্রোথটা আছে দেখেই আমাদের এই ক্যাপাসিটি বিল্ড আপটা হয়েছে আস্তে আস্তে। এখন আমাদের এই ক্যাপাসিটি বিল্ড আপের ক্ষেত্রে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল কিন্তু আমাদের চিপ লেবার এবং আমাদের স্বল্প মূল্যের গ্যাসটা কিন্তু একসময় আমরা খুব কম দামে পেতাম প্রথম থেকে। মানে যখন এটা তিতাস যখন ক্যাপাসিটিটা যখন এত মানে ডিমান্ডটা যখন এত বড় ছিল না, তখন কিন্তু গ্যাস বিক্রি করার জন্য আমরাই সবচেয়ে বড়। এখন রিয়ালিটি হচ্ছে আপনার গ্যাসটা কিন্তু ফুরিয়েও যাচ্ছে। তো সেই হিসাবে নিশ্চয়ই সরকার এখন যখনই আমাদের এই গ্যাসের উপর মূল্য বৃদ্ধির যে চাপটা আসবে, তখন অটোমেটিক্যালি এটা আসবে আমার কস্ট অফ প্রোডাকশনে হিট করবে। আমার পণ্যের দাম বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে। এখন একটা জিনিস আমাদের দেখতে হবে, গ্যাসের দাম কিন্তু আমার জন্য বাড়বে না, সবার জন্য বাড়বে।
স্টিল ম্যানুফ্যাকচারের জন্য বাড়বে, লবণ উৎপাদনকারীর জন্য বাড়বে, সবার জন্য বাড়বে। সিমেন্টের জন্য বাড়বে। কিন্তু যারা কনজিউমার মার্কেটে থাকেন ওনারা কিন্তু ওনাদের কস্ট অফ প্রোডাকশনটা পাস অন করতে পারেন কনজিউমারদের উপরে। আচ্ছা, ওনারা ওনাদের অতিরিক্ত ফাস্ট মুভিং মূল্যটা কনজিউমার গুডস যদি হয়, ফাস্ট মুভিং কনজিউমার গুড, ওনারা ওনাদের কস্টের এই পার্টটা দে ক্যান পাস অন দ্য কনজিউমার্স। বাট যে এক্সপোর্টার তার জন্য কিন্তু ব্যাপারটা ইজ রিভার্স ক্যালকুলেশন। আচ্ছা, আমাকে বিক্রি করতে হয় রপ্তানি বাইরের Competitive মার্কেটে। এটা বলছি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব, ডক্টর শামসুল আলম আপনি বলছিলেন যে এটা একেবারে অযৌক্তিক, যদি আবার ব্যাখ্যা করতেন যে কেন অযৌক্তিক। প্রথম আসেন যে গণশুনানি কথা বলছিলেন। আপনি গণশুনানির কথা শুনেছি আচ্ছা, যে সেই গত গণশুনানিতেই যারা আপনারা প্রচার করেছেন দেখেছেন যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে আলটিমেটলি কোনো বিতরণ কোম্পানির ঘাটতি নেই। আচ্ছা, তারা যেভাবে গ্যাস চাচ্ছে সেই গ্যাস সরবরাহ হলে তাদের কোনো ঘাটতি নেই এবং তারা অলমোস্ট 12% পেড আপ ক্যাপিটালের উপরে মুনাফা পাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই সব কারণে দেখা গেল যে তাদের সেই সময়ে টোটাল 470 কোটি টাকা তাদের সারপ্লাস আছে। আমি একটু বিষয় আপনার কাছে জানতে চাই যে যখন আপনি বলছেন যে ঘাটতি নাই ডিস্ট্রিবিউশন কোম্পানি, কিন্তু কত সত্য যে গত অগাস্ট মাস থেকে এ পর্যন্ত প্রায় 4,500 কোটি টাকার এলএনজি আমদানি করা না না না, আমি আসতেছি ওখানে তো আসতেছি। এই কষ্ট তো আসলে minimize আপনি আগে করতে হবে। আপনি আসি আগে কথাটা এখানে আমাকে শেষ করতে দেন, তাহলে আপনি এই উত্তরগুলো পেয়ে যাবেন। জি। তাহলে আপনার 470 কোটি টাকা ওদের সারপ্লাস আছে। আর সঞ্চালন কোম্পানি দেখা গেল যে তাদের 15 পয়সা করে দেওয়া হয়েছিল, তাদের 10 পয়সা লাগে। জি, কিন্তু তাদের এখানে একটা শর্ত আছে যে আপনি যে সম্পদ তৈরি করবেন, যে অ্যাসেট তৈরি করবেন, সেই অ্যাসেট যদি রেভিনিউ জেনারেশনে কাজ না করে তাহলে সেই অ্যাসেটের উপরে আপনি ডেপ্রিসিয়েশন পাবেন না, আর পাবেন না। কিন্তু তারা সেই সব ধরেছেন। আচ্ছা, সেই সব ধরে টরে তারা বলতেছে যে আমাদের ডেভেলপমেন্টে পয়সা লাগবে। আমার তারপর সরকারি কোম্পানি, আপনি তো আগে বিনিয়োগ করে আমার সেবা দেওয়ার পরে তো আপনি পয়সা চাবেন আমার কাছে, এটি তো নিয়ম। কিন্তু তারা বলছে যে আমাদের এসব কাজ করার জন্য টাকা দিতে হবে। তা আমরা তাদেরকে বললাম যে তাহলে ওনাদেরকে যে তাদেরকে ব্রেক ইভেনে চলতে দেন, তাদের আর দেওয়ার দরকার নাই। তাদের রেট অফ তাদের যা কস্ট প্লাস দেওয়ার দরকার নেই। ওই কস্ট নিয়ে তারা আগে তাদের ডেভেলপমেন্ট ফেজটা কমপ্লিট করুক। রাইট, এটা ছিল আমাদের প্রস্তাব। তাহলে ওই 10 পয়সা যদি লাগে না, যা আছে তাতেই তারা চলতে পারে। যার 10 পয়সা লাগলে যে বিতরণ কোম্পানিতে 470 টাকা সারপ্লাস আছে সেখান থেকে সমন্বয় করেন। ওয়েস্টার্ন জোনে তার যে পরিমাণ গ্যাস সরবরাহ ধরে তার রেভিনিউ ক্যালকুলেট করা হয়েছে তে অর্ধেকের কম গ্যাস সরবরাহ করে। তার উপর থেকে সরকার তার কাছ থেকে লভ্যাংশ 50 কোটি টাকা চায়, কর্পোরেট ট্যাক্স আগেই নিয়ে যায়। এইসব করে টোরে তাদেরকে এই অবস্থায় এনেছে এবং তার যেখানে বিতরণ মানে মাসুল ধরা হয়েছে, চার্জ ধরা হয়েছে 23 পয়সা যা আছে, তার অলরেডি এই কারণে যে তার অপটিমাম গ্যাস সাপ্লাই হচ্ছে না, তার সক্ষমতা ব্যবহার হচ্ছে না, ওটাতে 63 পয়সা ধরা হয়েছে। তাহলে এইসব কোম্পানিকে আপনি ব্রেক ইভেনে চালান। ব্রেক ইভেনে না চালায় তাকে আপনি লাভে রাখবেন আর আমাদের কাছ থেকে পয়সা তুলবেন, সেটা তো হতে পারে না। তো 470 কোটি টাকা কিন্তু তারপরেও সারপ্লাস আছে, 83 সব সারপ্লাস। এবার আসেন এলএনজিতে। এলএনজির কথা হচ্ছে ঠিক আছে, এলএনজিতে কত আছে সেটা ঘাটতি ক্যালকুলেট করা হলো, সেটা 3000 কোটি টাকা মতো হয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে গণশুনানি হলো, এসব আইডেন্টিফাই হলো, বলা যে 3000 কোটি টাকা আপনি জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে দিয়ে দেন। আর আমাদের কাছ থেকে যে এসআরও বলে আইওসির গ্যাস ট্যাক্স ভ্যাট মুক্ত ছিল, 1993 সাল থেকে পর্যন্ত ট্যাক্স ভ্যাট নিয়ে আসা হয়েছে। 2015 সালে এসে এনবিআর দাবি করতেছে যে তুমি ওই নামে টাকা নেছো, তুমি আমাকে দাও। আমরা বললাম যে এই টাকা তো আমাদের টাকা, তাহলে এই টাকা সমন্বয় করো, প্রতি বছরে সমন্বয় করতেই থাকো। আমি ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব হায়দার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একটা বিষয় আমরা কিন্তু সবসময় যারা উদ্যোক্তা তাদের কাছে শুনি যে তারা চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান, নিরবিচ্ছিন্ন জ্বালানি চান। কখনো কখনো বলেন যে দাম হয়তো ঠিক আছে বেশি হতেই পারে, কিন্তু আমি যেন নিরবিচ্ছিন্ন পাই। এই বিষয়ে আপনার কি মনে হয়? আরেকটা বিষয়, যখন এলএনজি আসবে, আমরা শুনেছিলাম যখন এলএনজি ন্যাশনাল গ্রিডে যোগ হবে তখন কিন্তু দাম সমন্বয় হবে, অর্থাৎ সোজা বাংলায় বেশি হবে দাম। সেটাকে আপনারা প্রস্তুত কিনা সেই বিষয়ের জন্য? আমরা আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে আসি, যেটা আপনি প্রথম বললেন যে আমাদের যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস, এটা যে কোনো উৎপাদনের পূর্ব শর্ত। অ্যাবসলিউটলি। এখন আমাদের কিন্তু বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমরা যদি দেখি পাওয়ার সেক্টরের যে জেনারেশন ক্যাপাসিটি 2008-এর আগে ছিল, এখন যেটা হয়েছে এটা প্রায় 3 গুণ, 22,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। ঠিক, উৎপাদন ক্ষমতা আছে। হ্যাঁ, এখন আসলে আমাদের যেটা দরকার নিরবিচ্ছিন্ন এবং কোয়ালিটি
বিদ্যুতেরও আমাদের কোয়ালিটি ইলেকট্রিসিটি দরকার, আমার কোয়ালিটি গ্যাস দরকার। আচ্ছা, এখন আমার বিদ্যুৎ আছে কিন্তু আমার সেখানে যদি ভোল্টেজ সাফিসিয়েন্ট না থাকে, রাইট, ওঠানামা করে, তাহলে কিন্তু সেই বিদ্যুৎ আমার উৎপাদনে কোনো কাজে আসবে না। তার মানে আমার সঞ্চালন লাইনে সে সক্ষমতা আছে কিনা আমাকে সেই রকম বিদ্যুৎ দেওয়ার, সেটা একটা বড় ইস্যু। আচ্ছা, যেখানে আমাদের এখন অনেক কাজ করার বাকি আছে। এবং গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাসের সরবরাহ বেড়েছে কিন্তু আমি যে কাঙ্ক্ষিত চাপে গ্যাস পাওয়ার কথা, সেই কাঙ্ক্ষিত চাপে আমি গ্যাস পাচ্ছি কিনা, রাইট, সেটা কিন্তু বড় ইস্যু। আমাকে যদি আমাদের সরকার এই দুটো জিনিস এনশিওর করেন যে তোমার যে নির্দিষ্ট চাপে পাওয়ার কথা তুমি পাচ্ছ জি, এবং যে ভোল্টেজে তোমার ইলেকট্রিসিটি পাওয়ার দরকার তুমি পাচ্ছ, তাহলে কিন্তু উদ্যোক্তারা এ ব্যাপারে অনেক সহনশীল। তখন ওনার যে প্রাইজের ইস্যুটাকে তারা তখন অনেক আমি কি বলবো, মানে ওনারা অনেক এটাকে সহনীয়ভাবে দেখে। দেখতে পারেন। তবে এখানে একটা জিনিস উল্লেখ্য, যে কোনো ইনক্রিজই অ্যাব্রাপ্ট হওয়া উচিত না। আচ্ছা, মানে আমি যদি আজকে গ্যাসের দাম দ্বিগুণ করে দিই, অভিজ্ঞতা অ্যাবজর্ব করতে পারবে, তাহলে কিন্তু আমার কনজিউমার যে আছেন, তাকে যিনি সে আমার absorb করতে পারবে। আলটিমেট ক্রেতা, উনি কিন্তু সবসময় ওনার টার্গেট প্রাইস নিয়ে আমার সাথে বার্গেন করেন। আচ্ছা, আচ্ছা, উনি বলেন না, আমি গত বছর এটা 100 টাকায় কিনেছি, তো এবার বছর তোমার থেকে আমি 90 টাকায় কিনবো। সেটাই, ওনারও টার্গেট হলো আমার থেকে কম দামে কিনা। Right. এখন আমি এটা যখন কম্পেনসেট করতে যাই, তখন তখন একটা বড় সমস্যার সম্মুখীন হয়। ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে অ্যাজ এ কনজিউমার, ভোক্তা হিসেবে আমি বুঝি যখন একটা পণ্যের দাম বাড়ে আমি ক্ষতিগ্রস্ত হই, আমি চাই না আসলে বাড়ুক। আমি যেমন সরকারের পার্সপেক্টিভ চিন্তা করি, তাকে রেভিনিউ আনতে হবে, উন্নয়নের কাজ করতে হবে, বা সরকার চালাতে হলেও প্রয়োজন আছে, টাকা প্রয়োজন, অর্থ আছে। এই দুটোর মধ্যে ভারসাম্য থাকা দরকার। আসলে এক্স্যাক্টলি এই ভারসাম্য, ব্যালেন্সটা আসলে কীভাবে স্ট্রাইক করা সম্ভব? আমরা গ্যাস সেক্টর থেকে সরকারের এতদিন এসডি দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, কর্পোরেট কর দিচ্ছি, সরকার কোম্পানিগুলো থেকে ডিভিডেন্ড নিচ্ছে, জি। এভাবে সরকার গ্যাস সেক্টর থেকে, বিদ্যুৎ সেক্টর থেকে, জ্বালানি সেক্টর থেকে নিচ্ছে। এরপরে বিদ্যুৎ গ্যাসের তারপরেও যদি ঘাটতি ছিল না, এখন ঘাটতি হচ্ছে। আমরা গণশুনানিতে দেখিয়েছি এবং সেটা অলরেডি বিআরসির ক্যালকুলেশনেও আছে, 3000 কোটি টাকা ঘাটতি আছে। 3000 কোটি টাকার ঘাটতি মূল্যের আছে। গ্যাস, হ্যাঁ। আর আমাদের এই ঘাটতি সমন্বয় করার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়ে রাখা হচ্ছে, পার কিউবিক মিটারে 1 টাকা করে, যেটা এই অর্থ বছরে অলরেডি 3000 কোটি টাকা হবে। আর এই যে 3000 কোটি টাকার ঘাটতির কথা বলছি, সেই ঘাটতি তো শুরু হয়েছে পুরা বছরের জন্য 3000, কিন্তু পুরা বছরের জন্য 3000 তো এলএনজি আসছে আরো পরে, সেপ্টেম্বরের দিকে আসছে, অগাস্টে আসছে, অগাস্টে তাও কম আসছে, আস্তে আস্তে বাড়ছে। আমরা ধরলাম যে আবার তাহলে সেপ্টেম্বর থেকে, তার মানে আলটিমেটলি পুরা বছরের জন্য 3000 কোটি টাকা, বাস্তবে ওই বছরে দেখা যাবে যে আরো কম হবে। তাহলে আমরা যে 7000 কোটি টাকা এলএনজি থেকে দিয়ে রাখছি, জ্বালানি নিরাপত্তা তহবিল আসবে বলে, টু লে বাই সামথিং এগেইনস্ট রেইনি ডেজ, সেটার আমরা দুদিনের জন্য সঞ্চয় করে রাখছি। সেই অর্থের কি অবস্থা? সেখান থেকে দেখা গেল যে 1500 কোটি টাকা সমন্বয় করছে। সেই 1500 কোটি টাকা অলরেডি অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, তাদের দরকার নেই এইরকম 1.5 থেকে 2000 কোটি টাকা বাড়ায় এনেছে। আপনি কি মেনে নিতে পারবেন যে আইওসির গ্যাস 2 টাকা 51 পয়সায় কেনা হচ্ছে আর বাপেক্সের গ্যাস 3 টাকা 1 পয়সায় কেনা হচ্ছে? এটা কি মানুষ শুনলে তো মানুষের মাথায় হাত উঠে যাবে যে তাহলে আমরা কি করতেছি এটা এখানে? তাহলে ভেতরটা দেখতে চাবেন না? তো ভেতরটা তো আমরা যারা দেখতেছি তারা দেখতেছি মহা সর্বনাশ করা হচ্ছে। আর বিআরসি এইসব গণশুনানির নাম করে প্রহসন করে এগুলোকে সব প্রোটেক্ট করতেছে। তো সুতরাং বিআরসিকে সেই জায়গা থেকে তো উদ্ধার করতে হবে। বিআরসি তো আমাদের প্রতিষ্ঠান, আমাদের স্বার্থ সংরক্ষণ করবে। আপনি যেটা গভর্নমেন্টের যেটা বললেন, তার রেভিনিউ দেবে, একটা ভারসাম্য রক্ষা করবে। তারা ভারসাম্য রক্ষা না করে তারা এখন পক্ষপাতিত্বের অভিযুক্ত, তারা এখন নিরপেক্ষ নয়। আদালতে সেই কথাটাও বিচার চাওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা আদালতের রায় বিষয় শুনবো। জনাব হায়দার, আপনার কাছে আমি যে বিষয় জানতে চাচ্ছি, বহুদিন থেকে বলা হয় যে জ্বালানির দাম আন্তর্জাতিক বাজার দরেই হওয়া উচিত। এটা হলে কি যারা ভোক্তা, কনজিউমার, তারা আসলে লাভবান হবেন? তখন কিন্তু আসলে দাম ওঠানামা করবে, সেই একটা ঝুঁকি থেকেই যায়। কারণ সরকার নিয়ন্ত্রিত বা সরকার যেভাবে পরিচালিত করে সেটা হচ্ছে রিডিউস প্রাইসে করা হয়। কি মনে হয় কি হওয়া উচিত? আসলে দেখেন, আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজ সরকার যদি আজকে এনার্জি খাতে ভর্তুকি না দিতেন, রাইট, তাহলে কিন্তু এলডিসি থেকে এই যে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে আমাদের যে উত্থানটা হয়েছে, এটা কিন্তু হতো না। আচ্ছা, এনার্জি সাবসিডি যাই বলুক, এটা একটা বড় রোল প্লে করেছে। কারণ আমরা একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি ছিলাম, এখন আমরা উন্নয়নের মহাসড়কে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি ওয়ার্ল্ড মার্কেটে, জি, আমাদের পার্শ্ববর্তী দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম,
ওদের গ্যাসের প্রাইসের স্ট্রাকচারটা কেমন, জ্বালানির প্রাইস স্ট্রাকচারটা কেমন। কারণ ওদের সাথে কম্পিট করতে গেলে আমাদেরকে কিন্তু ওদের কস্ট অফ প্রোডাকশন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি সেই সক্ষমতা হারাবো আচ্ছা, ওয়ার্ল্ড মার্কেটে। সো এখানে অবশ্যই সমন্বয়ের দরকার আছে, নাহলে গভর্নমেন্টের সাস্টেনেবিলিটির কোশ্চেন আছে। আবার একই সাথে সাথে আমার প্রতিযোগিতার সক্ষমতা যেটা আমি হারিয়ে যাব সেটাও কিন্তু একটা বড় কোশ্চেন। বাংলাদেশে যারা প্রতিদ্বন্দ্বী দেশ, আমি যদি এক্সপোর্টের কথা বলি, জি। সেসব দেশের বিদ্যুতের দাম আমাদের দেশের বিদ্যুৎ দামের থেকে বেশি, কিছু কিছু ক্ষেত্রে বেশি, কিছু কিছু ক্ষেত্রে এখানেও সমান। কথা আছে। এখানেও কথা আছে, তবে ওইখানেও যে একটা কথা, উনি কিরকম রেটে কি কোয়ালিটি বিদ্যুৎটা পাচ্ছেন আর আমি কি পাচ্ছি। সেটাই। যেমন আমি যদি আপনাদেরকে বলি, ওরা কিন্তু শুধু বিদ্যুৎ না, ওরা অনেক সাপোর্টিভ পলিসিও পায়, আচ্ছা যেটা আমরাও পাই। আচ্ছা। কিন্তু এগুলা অ্যাপেল টু অ্যাপেল যদি আমি না, অ্যাপেল ট্যাপেল হয়তো করতে যাই তাহলে এটা অনেক বিশদ আলোচনার ব্যাপার। ডক্টর আলম, আমি আরেকটা বিষয় জানতে চাই, যখনই এই আমি যদি বলি সরকারি ব্যবস্থাপনায় যখন কোনো কাজ হয় তখনই কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কথা বলি, আমরা দুর্নীতির কথা বলি, কিন্তু আমরা যদি মার্কেট প্রাইসে এই জিনিসটা ছেড়ে দেই দামটা, তাহলে কি, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে কি সুবিধা না আরো এই ঝামেলাগুলো হয় না? প্রথম সমস্যা হচ্ছে যে আমরা বেসরকারি খাতকে আইনের আওতায় আনতে পারিনি। মার্কেটে দেওয়া মানে তো আপনার বেসরকারি খাতে দিতে হবে। তো বেসরকারি খাতকে যদি নিয়ন্ত্রণে না আনতে পারি, আজকে দেখেন যে ট্রান্সমিশন লাইন পার কিলোমিটার কস্ট, যে কথা আপনি বললেন, ট্রান্সমিশন লাইন এবং সঞ্চালন লাইন পার কিলোমিটার কনস্ট্রাকশনে বিশ্বে যে কোনো জায়গার তুলনায় এখানে বেশি এখন। আচ্ছা, আপনি বেসরকারি খাতে ছেড়ে দিয়েছেন, পার্সেসটা কম্পিটিটিভ করেননি, আপনি লো কোয়ালিটির কন্ট্রাক্টরের হাতে ছেড়ে দিয়েছেন। সে যে সিস্টেম আপনাকে তৈরি করে দিচ্ছে, ওবায়দুল কাদের চৌধুরী বলতেছে যে রাস্তা তৈরি করার পরে যদি রাস্তা উঠেই যায় তাহলে রাস্তা বানানোর দরকারটা কি? বাংলাদেশে সেই রাস্তা তৈরি করার কস্ট অন্য যে কোনো দেশের তুলনায় এখন বেশি অভিযোগ আসছে। ঠিক ট্রান্সমিশন লাইন, বিদ্যুতের পথ তৈরি করতে, যে গ্যাসের পথ তৈরি করতে যে খরচ এখন পড়ছে বিশ্বের যে কোনো জায়গার তুলনায় বেশি, আমি এখানে হলপ করে পড়ে গেলাম। সেটা অবশ্য অনেকগুলো কারণ নিশ্চয়ই আছে, যে কোনো কারণে থাকুক না কেন, আপনি যে না, সেই প্রশ্নগুলো নয়। এখানে দুর্নীতি আছে, চুরি আছে, অপচয় আছে, অদক্ষতা আছে, সব পাস্ত্র হয়ে যাচ্ছে টেরিফে। তাহলে আমি কনজিউমার হিসেবে কেন প্রতিরোধের জন্য চিৎকার করব না? তাহলে কি আমি যদি আসলে প্রাইভেট সেক্টর ছেড়ে দেই তাহলে সুবিধা হবে না? তাহলে কম্পিটিটিভ প্রাইস, কারণ বাংলাদেশে অনেক কিছুই এখন কিন্তু এখন আসেন ছেড়ে দেওয়ার ব্যাপার হচ্ছে কি যে আপনি মার্কেটটাকে পারফেক্ট কম্পিটিশন করতে পারছেন না, করছেন না। সেটা হয়তো কম্পিটিশন ল হয়েছে বাংলাদেশে, কম্পিটিশন ল অনুযায়ী আসেন আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে আজকের যে অবস্থা, একটা সাস্টেনেবল অবস্থা তৈরি করেছেন, সেটা তো ডিসরাপশন হয়ে যাবে। তার মানে আপনি যে প্রক্রিয়ায় যাচ্ছেন ওই প্রক্রিয়া অ্যাডাপ্ট করার মতো আমার সরকারের বা আমার রাষ্ট্রের সক্ষমতা আছে। রাজীব হায়দার, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই যে আসলে আপনার কি মনে হয়, সরকারি ব্যবস্থাপনায় জিনিসটা থাকা উচিত নাকি বেসরকারি ব্যবস্থা আসতে পারে? আসলে সরকারি ব্যবস্থাপনা বা বেসরকারি ব্যবস্থাপনা যাই বলেন, ফান্ডামেন্টালি আমাদের আসলে এটার পলিসিগুলো ঠিক করতে হবে আগে। আচ্ছা, বেসরকারি ব্যবস্থাপনায় বা পৃথিবীর যে কোনো দেশের অভিজ্ঞতা ভালো। হ্যাঁ, ভালো। বেসরকারি ব্যবস্থাপনায় কন্ট্রোলিং, মনিটরিংটা খুব স্ট্রিক্ট থাকে। রাইট। সরকারের কাজ তো আসলে ব্যবসা না, সরকারের কাজ হচ্ছে মনিটরিং, আইন মানা। এখন বেসরকারি জায়গায় আমি যদি এটা দিয়েও আমাকে নীতিমালাটা তৈরি করে দিতে হবে, এবং আমরা সবাই মানব। ফ্রেমওয়ার্কের ভিতরে তুমি ব্যবসাটা করবে, তোমার প্রাইস রেঞ্জ এত হতে হবে, তুমি এইভাবে প্রাইস ফ্ল্যাকচুয়েট করবে। ওই সূত্রটা যদি আমি ওনাকে না দেই তাহলে কিন্তু এখানেও আবার অসম প্রতিযোগিতার ব্যাপার হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ রাজীব হায়দার, জনাব ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শেষ করবো, তবে আমরা চাই যে দাম বৃদ্ধি হোক কিন্তু সেটা যৌক্তিক হারে হোক, বা আমাকে ন্যায্যভাবে ন্যায্য মূল্যে যেন মানুষ দামটা পায়। আর আমরা আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমরা তো বলিনি যে দাম কমাইতে হবে, ন্যায্য মূল্যে যেন বিদ্যুৎ আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা এটা নিশ্চিত করার যদি ক্ষমতা না থাকে তাহলে সেটা যেন আমার। অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।